স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা মধ্যকালীন ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ সুলতানি আমল, তার সেই সুলতানি আমলের ইতিহাস জানার জন্য যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো রয়েছে সেগুলো বিষয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব। এসএলএসটি 2025 এর একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং যে যে জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে সেটি হলো সুলতানি যুগের সাহিত্যিক উপাদান বা সোর্সেস। বেসিক্যালি যেহেতু তোমাদের এমসিকিউ রিলেটেড কোশ্চেন্স হবে, তাই আমরা সাহিত্যিক উপাদানগুলো যখন পড়ব সেখানে আমরা যেভাবে এই টপিকটাকে অ্যাপ্রোচ করব বা যেভাবে আমরা এগোবো সেটি হচ্ছে সেই টাইমে অর্থাৎ কন্টেম্পোরারি পিরিয়ডে বা সমকালীন টাইমে কোন কোন সাহিত্য রচনা হয়েছে, সেই সাহিত্যের লেখক কে ছিলেন অর্থাৎ কে সেই বইটি লিখেছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার কন্টেন্ট ম্যাটার কি। এছাড়াও কিছু কিছু বইয়ের ক্ষেত্রে তার ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কোন ভাষায় সাহিত্যটি লেখা হয়েছে এটিও গুরুত্বপূর্ণ। বেসিক্যালি এই জায়গা থেকেই তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। চলো তাহলে আমরা দেখে নেই যে সুলতানি যুগের সাহিত্যিক উপাদানগুলো কি কি রয়েছে এবং সেখান থেকে আমরা কিভাবে ইতিহাস জানতে পারি। সাধারণভাবে আমরা মধ্যকালীন ভারতের যে গুরুত্বপূর্ণ অংশ সুলতানি যুগ, তার যে টাইম পিরিয়ড সেটি হলো খ্রিস্টীয় দ্বাদশ শতক থেকে ষোড়শ শতক পর্যন্ত। অর্থাৎ 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে তরাইনের দ্বিতীয় যুদ্ধে যে ইসলামিক শাসন বা সুলতানি শাসনের ভিত রচনা করেছিল, এবং সেই সাম্রাজ্য দীর্ঘায়িত হয়। ষোড়শ শতকে 1526 খ্রিস্টাব্দে মোগল সম্রাট বাবর পানিপথের যুদ্ধের মধ্য দিয়ে 1526 খ্রিস্টাব্দে সেই সাম্রাজ্যের ধ্বংস হয়। তো এই যে টাইম পিরিয়ড অর্থাৎ দ্বাদশ শতক থেকে ষোড়শ শতক পর্যন্ত, এই যে টাইম পিরিয়ডে বেসিক্যালি উত্তর ভারতের ইতিহাস জানার জন্য আমরা যে সমস্ত সাহিত্যিক উপাদানগুলো ব্যবহার করেছি সে বিষয়ে তোমাদের আজকের আলোচ্য বিষয় থাকবে। সুলতানি যুগের ইতিহাস জানার জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ সাহিত্যিক উপাদানগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো হাসান নিজামীর রচিত তাজুল মসির। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার পার্সপেক্টিভে, যে তাজুল মসির এই গ্রন্থটি কে লিখেছেন? হাসান নিজামী লিখেছেন। এবং বেসিক্যালি এই যে গ্রন্থ তাজুল মসির, সেখান থেকে আমরা ইতিহাসের কোন বিষয়গুলো জানতে পারি। বিশেষত কুতুবুদ্দিন আইবক অর্থাৎ দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবকের জীবনী, তার কার্যাবলী, এছাড়াও দিল্লির সুলতানি সাম্রাজ্যের যাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে অর্থাৎ ইলতুৎমিশ, সেই ইলতুৎমিশের আমলের প্রথম দিকের ঘটনাবলীগুলো আমরা জানতে পারি এই তাজুল মসির গ্রন্থ থেকে। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেভাবে তোমাদের মনে রাখতে হবে সেটা হলো তাজুল মসির গ্রন্থটি কার রচনা? হাসান নিজামী। এবং এই গ্রন্থ থেকে আমরা কি কি জিনিস জানতে পারি। নেক্সট দেখো, তাজুল মসিদ আমরা সুলতানি আমলের যে প্রথম পর্বের যে ইতিহাস, সেই ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ আকর গ্রন্থ হলো এই তাজুল মসিদ। নেক্সট যে হিস্ট্রিক্যাল সোর্স আমাদের রয়েছে গুরুত্বপূর্ণ সুলতানি যুগের ইতিহাস জানার জন্য সেটা হলো মিনহাজ উস সিরাজের তবাকত-ই নাসিরি। তবাকত-ই নাসিরি সুলতানি যুগের ইতিহাস জানার জন্য একটি গুরুত্বপূর্ণ সোর্স, এবং যেখান থেকে আমরা কি জানতে পারি মুসলমান শক্তির মুসলিম যে শক্তির প্রভাব, শক্তির প্রসার, এবং 1260 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতানি শাসনের ইতিহাস আমরা জানতে পারি। তাহলে এই জায়গা থেকে আমরা কি কি জানতে পারি? দেখো, এখান থেকে আমাদের যে বিষয়গুলো আমাদের রয়েছে বেসিক্যালি মিনাস সুলতান নাসির উদ্দিনের সময়ে দিল্লির প্রধান কাজী হিসাবে কর্মরত ছিলেন, এবং উচ্চপদস্থ রাজকর্মচারী হওয়ার ফলে সুলতানি আমলের প্রশাসনিক ব্যবস্থার খুঁটিনাটি সম্পর্কে আমরা
জানতে পারি। এছাড়াও 1260 থেকে 1265 খ্রিস্টাব্দ পর্যন্ত ইতিহাসের যে ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিক ইতিহাস জানার জন্য মিনহাজ-উদ-দীন সিরাজের তবাকাত-ই নাসিরী গ্রন্থটি অত্যন্ত। নেক্সট দেখো, আমাদের অন্যান্য যে গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে আমির খসরু রচিত বিখ্যাত গ্রন্থ খাজাইনুল ফুতুহ, এবং এই খাজাইনুল ফুতুহ পরীক্ষার জন্য আসার জন্য উপযুক্ত। এই খাজাইনুল ফুতুহ থেকে আমরা কি জানতে পারি? বেসিক্যালি খাজাইনুল ফুতুহ থেকে আমরা আলাউদ্দিনের সভার বিবরণী জানতে পারি। এছাড়াও আমির খসরুর লেখা আরো দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো আসিকা এবং মসনভি। এই জায়গাগুলো থেকে আমরা বেসিক্যালি কি জানতে পারি? দেখো, আলাউদ্দিনের রাজত্বের প্রথম 16 বছর এবং মালিক কাফুর কর্তৃক দাক্ষিণাত্য বিজয়ের বিস্তৃত বিবরণ আমরা পেয়ে থাকি। নেক্সট হচ্ছে তুগলকনামা গ্রন্থ। তুগলকনামা গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? এটাও আমির খসরুর লেখা। সুলতান গিয়াসউদ্দিনের সিংহাসন দখলের প্রেক্ষাপট এবং রাজ্যাভিষেকের বিবরণ আমরা জানতে পারি। এই যে বই এবং তার কন্টেন্ট ম্যাটার, এটা কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট। নেক্সট, কিরনুস সায়াদিন, এটাও আমির খসরুর লেখা। এখান থেকে, এই গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? বলবনের দ্বিতীয় পুত্র লখনৌতি শাসক বুগরা খাঁর সঙ্গে তার পুত্র দিল্লির সুলতান কাইকোবাদের যে সম্পর্ক এবং তাদের যে রিলেশনস, সেই বিষয় সম্পর্কে আমরা জানতে পারি কিরনুস সায়াদিন গ্রন্থে। এছাড়াও সিত্তাউল ফুতুহ গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? জালালউদ্দিন খলজির যুদ্ধযাত্রার বিবরণ জানতে পারি। আমির খসরুর রচিত অন্যান্য অন্যান্য যে উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে তার মধ্যে অন্যতম হলো আসিকা। এই আসিকা গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? গুজরাটের বন্দিনী রাজকন্যা দেবলা দেবীর সাথে শাহজাদা খিজির খাঁর প্রেম কাহিনী এবং হিন্দুস্থানের রমণীদের সৌন্দর্য ও গুণাবলীর বিবরণ আমরা জানতে পারি এই আসিকার গ্রন্থ থেকে, যেটা আমির খসরু কর্তৃক। নেক্সট, আরেকজন ঐতিহাসিক, তৎকালীন সময়ের সমকালীন পিরিয়ডের ইতিহাস যার লেখায় সমৃদ্ধ হয়েছে, তিনি হলেন জিয়াউদ্দিন বার্নি। জিয়াউদ্দিন বার্নির বিখ্যাত বই তারিখ-ই-ফিরোজশাহী। এই গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? দেখো, এই গ্রন্থ থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারি তার মধ্যে হলো তুগলক বংশীয় রাজা মোহাম্মদ বিন তুগলকের আমলে জিয়াউদ্দিন বার্নি যেহেতু উচ্চ রাজপদে আসীন ছিলেন, তার ফলে তার লেখায় রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের যে গুরুত্বপূর্ণ যে আমাদের যে তৎকালীন সময়ের যে পলিটি, অর্থনীতি এবং কালচার সম্পর্কে আমরা কিন্তু এই গ্রন্থে থেকে জানতে পারি। এছাড়াও আমরা কি জানতে পারি? জিয়াউদ্দিন বার্নির বই থেকে রাজস্ব বিভাগ অর্থাৎ রেভিনিউ সিস্টেম, তৎকালীন সময়ের রেভিনিউ সিস্টেম ইকোনমির একটা গুরুত্বপূর্ণ পার্ট, সরকারের রাজস্ব নীতি ইত্যাদি বিষয়গুলো কিন্তু এই গ্রন্থে তিনি বিশ্লেষণ করেছেন, এবং এই টাইমের ইতিহাস থেকে, এই টাইমের তার লেখা থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারি। নেক্সট, জিয়াউদ্দিন বার্নি ছাড়াও আরো বেশ কিছু ঐতিহাসিক ছিলেন যারা তাদের রচনা থেকে আমাদের সুলতানি যুগের ইতিহাস জানাতে বিশেষভাবে সহায়তা দান করেছে। তার মধ্যে অন্যতম হলেন মোহাম্মদ ইসামি। মোহাম্মদ ইসামির বইটি খুব গুরুত্বপূর্ণ। তার লেখা বইয়ের নাম হচ্ছে ফুতুহ উস সালাতিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফুতুহ উস সালাতিন গ্রন্থ থেকে আমরা কি কি জানতে পারি? এক নম্বর, সুলতান মাহমুদের আমল থেকে মোহাম্মদ বিন তুগলকের আমল পর্যন্ত যে ঘটনা রয়েছে সেই ঘটনার আমরা ধারাবাহিক ইতিহাস জানতে পারি। এছাড়াও মিনহাজ-উদ-দীন সিরাজের তবাকাত-ই-নাসিরী এবং জিয়াউদ্দিন বার্নির যে তারিখ-ই-ফিরোজশাহী গ্রন্থ দুটি রয়েছে, তার মধ্যে আমরা একটা যোগসূত্র হিসেবে এই ফুতুহ সালাতিন গ্রন্থকে ব্যবহার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে ফুতুহ সালাতিন থেকে আমরা আরো কোন বিষয়গুলো জানতে পারি। দেখো, ফুতুহ সালাতিন থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারি তার মধ্যে আমরা কিছু বাংলার ইতিহাস আমরা জানতে পারি এই ফুতুহ সালাতিন গ্রন্থ থেকে। নেক্সট, বেশ কিছু এই টাইমে আত্মজীবনীমূলক গ্রন্থ রয়েছে। তার মধ্যে অন্যতম হলো
ফিরোজ শাহ কর্তৃক রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ ফুতুহ ই ফিরোজ শাহী, যেটা ফিরোজ শাহের রাজত্বকালের ঐতিহাসিক উপাদানের একটি গুরুত্বপূর্ণ অংশ। নেক্সট, শামসি সিরাজ আফিফ রচিত তারিখে ফিরোজ শাহী। এছাড়াও নাম জানা যায়নি এরকম একজন সমকালীন ঐতিহাসিক, তার লেখা বই সিরাত ই ফিরোজ শাহী ইত্যাদি গ্রন্থ থেকে আমরা কিন্তু তুগলক বংশীয় যে শাসনকাল, সেই শাসনকালের বিস্তৃত ইতিহাস আমরা জানতে পারি। নেক্সট গুরুত্বপূর্ণ, সৈয়দ বংশীয় রাজা। তোমরা জানো অনেকগুলো রাজবংশ রাজত্ব করেছিল দিল্লি সুলতানিতে। এরপরে নেক্সট ভিডিওতে আমি যখন পলিটিক্যাল হিস্ট্রি নিয়ে আসবো তখন তোমরা দেখবে। তো সেই সৈয়দ বংশের অধীনে বেশ কিছু ঐতিহাসিক গ্রন্থ রচিত হয়েছিল, যেমন ইয়াহিয়া বিন আহমেদের তারিখে মুবারক শাহী, যেখান থেকে আমরা সৈয়দ বংশীয় রাজাদের ইতিহাস বা সুলতানদের ইতিহাস আমরা জানতে পারি। এছাড়াও লোদি বংশীয় ইতিহাস, লোদি বংশীয় সুলতান যারা রয়েছে তাদের ইতিহাস জানার জন্য তারিখে শেরশাহী, এছাড়া নিয়ামত উল্লাহ, তোমার হচ্ছে মারজানি আফগান এবং তারিকি দাউদি, এই তিনটি গ্রন্থ থেকে আমরা সুলতানি সাম্রাজ্যের শেষের দিকে অর্থাৎ লোদি বংশের রাজত্বকালের বিস্তৃত ইতিহাস আমরা জানতে পারি। এগুলো গেল সমস্ত কিছু। তোমাদের যে এতক্ষণ পর্যন্ত যে সোর্স গুলো আমি আলোচনা করলাম সবটাই হচ্ছে ইন্ডিজিনিয়াস সোর্স বা দেশীয় সাহিত্য। এছাড়াও আরো কিছু ফরেনার সোর্স রয়েছে, অর্থাৎ ট্রাভেল অ্যাকাউন্ট বা বৈদেশিক যারা পর্যটকরা ভারতে এসেছে তাদের বিবরণও আমাদের কিন্তু সমকালীন সময়, বিশেষত সুলতানি টাইম পিরিয়ডের ইতিহাস জানতে আমাদের কিন্তু বিশেষভাবে সহায়তা করেছে। এইরকমই একটি গুরুত্বপূর্ণ বৈদেশিক পর্যটক আমরা জানি ইবন বতুতার বিখ্যাত গ্রন্থ কিতাব-ই রেহেলা। কিতাব-ই রেহেলা বেসিক্যালি ইবন বতুতা কার সময় ভারতে এসেছিলেন এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দিল্লির সুলতান তখন ছিলেন মোহাম্মদ বিন তুগলক। হ্যাঁ, এবং তার এই কিতাব-ই রেহেলা থেকে তার মোহাম্মদ বিন তুগলকের প্রশাসনিক ব্যবস্থা, তার অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসন সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়াও তার শাসন পদ্ধতি কিভাবে চলতো, তৎকালীন সময়ের সোসিও ইকোনমিক কন্ডিশন অর্থাৎ আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে জানতে আমাদের কিন্তু বিশেষভাবে সাহায্য। এছাড়াও মোহাম্মদ বিন তুগলকের ব্যক্তিগত চরিত্র, মোহাম্মদ বিন তুগলকের কৃতিত্ব ইত্যাদি বিষয়েও কিন্তু কিতাব-ই রেহেলা গ্রন্থে আমরা পেয়েছি। নেক্সট, ইবন বতুতা বাংলাদেশে এসেছিলেন সেই কথাও আমরা এই গ্রন্থে পেয়ে থাকি। এছাড়াও বঙ্গদেশের আর্থিক সমৃদ্ধি, জনগণের সুখ, সচ্ছল জীবনযাত্রার কথা আমরা কিন্তু ইবন বতুতার গ্রন্থ থেকে পেয়ে থাকি। অর্থাৎ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে বাংলার সম্পর্কেও কিন্তু হিস্ট্রি জানা যাচ্ছে ইবন বতুতার কিতাব-ই রেহেলা। এছাড়াও আমরা তৎকালীন সময়ে যে সমস্ত ফুড ক্রপস অর্থাৎ খাদ্যশস্য এবং ক্র্যাশ ক্রপস সম্পর্কেও তিনি আলোচনা করেছেন কিতাব-ই রেহেলা গ্রন্থে। এছাড়াও বাংলার যে তোমার হচ্ছে ওয়েদার অর্থাৎ কি ধরনের আবহাওয়া এখানে ছিল সে সম্পর্কেও বিস্তৃত বিবরণ এই কিতাব-ই রেহেলা গ্রন্থে রয়েছে, যেমন বাংলার অতিরিক্ত বর্ষণ, স্যাঁতসেঁতে আবহাওয়া ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু ইবন বতুতা কিন্তু তার কিতাব-ই রেহেলা গ্রন্থে আলোচনা করেছেন। এছাড়াও আমরা দেখতে পাই আরো বেশ কিছু ঐতিহাসিক ট্রাভেলার সেই টাইমে ভারতে এসেছে এবং তাদের লেখায় আমাদের তৎকালীন সময়ের সোসিও ইকোনমিক পলিটি ইত্যাদি বিষয়গুলো গুরুত্বপূর্ণ তাদের লেখাগুলোতে স্থান পেয়েছে এবং সেই টাইমের এই সোসিও ইকোনমিক কালচার ইত্যাদি সম্পর্কে জানতে তাদের লেখাগুলো অন্যতম এক আকর ঐতিহাসিক গ্রন্থে পরিণত হয়েছে। যেমন ইতালীয় পর্যটক, এইটাও খুব ইম্পর্টেন্ট যে কে কোথা থেকে আসছে। যেমন ইতালি থেকে আসছেন মার্কো পোলো এবং বেসিক্যালি তিনি ত্রয়োদশ শতকের দক্ষিণের করমণ্ডল উপকূলে অর্থাৎ দক্ষিণের করমণ্ডল উপকূলে উপস্থিত হয়েছিলেন, বিশেষত ডেকান যে অঞ্চলটা, এবং পাণ্ড্যরাজ্য, মালবার, গুজরাট, সিংহল ইত্যাদি স্থান তিনি ঘুরে বেড়ান এবং সেই সময়ের সেখানকার ইতিহাস তিনি তার ভ্রমণ বৃত্তান্ততে তুলে ধরেন। যার ফলে সমসাময়িক পিরিয়ডে অর্থাৎ ত্রয়োদশ শতকে তিনি এসেছিলেন, সেই যে টাইম পিরিয়ড অর্থাৎ যখন ত্রয়োদশ শতক অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই টাইমে সুলতানি সাম্রাজ্যের পিক পিরিয়ড। তো এই টাইম পিরিয়ডে দক্ষিণ ভারতের
ইতিহাস জানার জন্য বা দক্ষিণ ভারতের সমসাময়িক যে সোসিও ইকোনমিক কন্ডিশন জানার জন্য এই ট্রাভেলারদের বৃত্তান্ত কিন্তু বিশেষ করে বিজয়নগরের ইতিহাস আমরা এই বিদেশি পর্যটক বা যারা ট্রাভেলার এসেছে তাদের লেখায় আমরা কিন্তু পেয়েছি। এছাড়াও ইতালি থেকে আরো বেশ কিছু পর্যটক এসেছিলেন, যেমন নিকোলো কন্টি, পারস্য থেকে এসেছিলেন আব্দুর রাজ্জাক, পর্তুগিজ থেকে এসেছিল ড্যামিনগো পায়েস। এরাও কিন্তু, এছাড়াও তোমার হচ্ছে আলবুকার গুরুত্বপূর্ণ, এরা পর্তুগিজ থেকে এসেছে, এবং এদের লেখাগুলোও কিন্তু আমাদের তৎকালীন সময়ের বিশেষত সোসিও ইকোনমিক অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের ইতিহাস জানার জন্য গুরুত্বপূর্ণ আকর গড়ে উঠেছে। নেক্সট, আব্দুর রাজ্জাক, তিনি যখন ভারতবর্ষে এসেছিলেন তার লেখা মাতলাউ সাদাইন এবং ওয়া মাজলুস বাহারি, এই যে দুটো তোমার গ্রন্থ, তার বিখ্যাত গ্রন্থ। তো এই গ্রন্থ থেকে বেসিক্যালি দুটো খণ্ডে এই গ্রন্থটি লেখা হয়েছে। প্রথম খণ্ডে আমরা জানতে পারি যে তৈমুর লংয়ের যে ভারত আক্রমণ তার বিস্তৃত বিবরণ আমরা জানতে পারি, এবং দ্বিতীয় খণ্ডে আমরা বিজয়নগর রাজ্যের রাজনৈতিক অবস্থা, তাদের তোমার হচ্ছে জীবনধারা অর্থাৎ জীবিকা, তাদের সমাজ, তাদের সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমাদের স্থান পেয়েছে। অর্থাৎ এই যে টপিকটা রয়েছে, এই টপিকের তোমাদের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেগুলো আমি একটু সামারাইজ করে দিচ্ছি। সে হলো যে সুলতানি যুগের মূল সোর্সগুলো কি রয়েছে, অর্থাৎ সেই সোর্সগুলোর নাম, সেই সোর্সগুলো কে লিখেছে, এবং সেই সোর্সগুলোর কন্টেন্ট ম্যাটার কি বা কি বিষয়বস্তু নিয়ে লেখা হয়েছে, সেগুলো বেশ গুরুত্বপূর্ণ। ট্রাভেলারদের যে বইগুলো রয়েছে সেই বইগুলোর নাম, এছাড়াও কোন ট্রাভেলার কোন দেশ থেকে এসেছে, এটা কিন্তু এমসিকিউ এর পার্সপেক্টিভে ওই ইম্পর্টেন্ট। আজকের ক্লাস এই পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। নেক্সট আমরা সুলতানি সাম্রাজ্যের পলিটি নেক্সট ভিডিওতে আমরা আলোচনা